হ্যালো, 1 2 3। বলার পর মেহমানদের মধ্যে এক ঝাঁক মানুষ একসাথে বলল শোনা যাচ্ছে। সৌরভ হেসে ফেললেন, পরে নিজেকে ধাতস্থ করে বলা শুরু করলেন নিজের কথাগুলো একের পর এক। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আমি সৌরভ ইয়ামিন, স্টেজে বসে থাকা বর ধ্রুব ইয়ামিনের বাবা। এখানে আসা সকল মেহমানকে আমার সালাম থাকলো। ছেলের বিয়ে উপলক্ষে আমাকে নাকি কিছু বলা লাগবে। বন্ধুরা বলল ওরা আমাকে একটা স্ক্রিপ্ট রেডিও করে দিয়েছে বলার জন্য। সৌরভ থামলেন, তারপর সামনে আজ বন্ধুদের শাড়ির দিকে চেয়ে চোরা মুখে বললেন, অ্যান্ড ওদেরকে সরি, আমি ওই স্ক্রিপ্ট হারিয়ে ফেলেছি। তবে আমার মনে হয় বাবা হিসেবে ছেলেকে নিয়ে বলার জন্য আমার কোনো স্ক্রিপ্টের প্রয়োজন নেই। আমি তো বলি। সৌরভ থামলেন। সবাই ভীষণ মনোযোগ দিয়ে শুনছে সৌরভের কথা। এখানে অনেকেই আমার কাছে রোজ রোজ অভিযোগ করতেন, আমাকে বলতেন আপনার ছেলে এমন অমন, সে হাত থেকে ছুটে যাচ্ছে, আপনার লাগাম টানা দরকার। অবশ্য ওইসব আমার ছেলের ভালোর জন্যই বলতেন, কিন্তু কেন জানি না আমি আজ অবধি আমার ছেলেকে ওভাবে কারো কথায় ইনফ্লুয়েন্স করে শাসন করিনি। ইচ্ছে হয়নি কখনো। একটাই ছেলে আমার। আমি ভেবেছিলাম যেদিনে নিজে বুঝবে কোনটা খারাপ কোনটা ভালো, সেদিন আমি বাবা হিসেবে সফল হব। বাবা হিসেবে আজ বলি আমার ছেলে ধ্রুব আগের মতোই আছে। তবে হ্যাঁ, ও শিখে গেছে কিভাবে রাগ কন্ট্রোল করতে হয়, কিভাবে আমার অসুখে মাথার কাছে গভীর রাতে পানির বোতলটা রেখে আসা লাগে, কিভাবে অজানা আশঙ্কায় আমার ওষুধ ওর কোনো সাইড এফেক্ট আছে কি না সেটা প্রতিবার গুগল করা লাগে, আমার গোসলের সময় গিজার ঠিক কাজ করছে কিনা দিনে দিনে মানুষ ডেকে গিজার ঠিক করে ফেলা লাগে। সে শিখে গেছে সবই। কথাগুলো বলতে বলতে সৌরভ ধ্রুবর দিকে তাকালেন। অদিতি নিজেও অবাক হয়ে ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুব ওদের সবার এমন চাহনিতে কেসে থতমত ভঙ্গিতে অন্যদিকে চেয়ে চোখ লুকালো। সৌরভ ধ্রুবর এমন চোরের মতো লুকিয়ে ফেলা শ্যামলা মুখটুকু দেখে হাসলেন, তারপর আবারও বলা শুরু করলেন। আমার ছেলে শিখে গেছে তার বাবার বিরুদ্ধে কেউ কথা বললে তার সঙ্গে কিভাবে লড়াই করতে হয়। বাবা মিথ্যা মামলায় জেলে থাকা অবস্থায় নিজের দিনের পর দিন না খেতে অপোজিশনের বিরুদ্ধে দিনরাত এক করে প্রমাণ জোগাড় করা লাগে। আমার ছেলে বাইরে যেমন কঠোর সাজে, সে ভেতরে এমন নয়। আমার ছেলে জানে সব কিছুই, এভরিথিং, কিন্তু ওর আচরণ ভিন্ন, ওর স্বভাব বৈশিষ্ট্য ভিন্ন, তবুও বদলেছে। মেবি হ্যাজ গট এ আর্ম হ্যান্ড টু বি সেন্সড। কথাটা বলে সৌরভ অদিতির দিকে তাকালেন। অদিতি ওনার দিকে চেয়ে রইল অপলক। ধ্রুব তখন আর চোখে সৌরভের দিকে তাকালো। সৌরভও হালকা হেসে টলমলে চোখে বললেন, আমি সৌরভ আমিন, আমার স্ত্রীর দেওয়া বেস্ট গিফটে গর্বিত। ধ্রুব আমার ছেলে। এতদিনেও আমি সেটা যেভাবে বদনামের পরেও অন্যের মুখের ওপর গর্ব করে বলেছি, আজও বলছি। স্টেজে বসে আছে যে, সে আমার ছেলে ধ্রুব ইয়ামিন, আমার একমাত্র রত্ন। পাশে তার স্ত্রী অদিতি। দুটো মানুষের গুরুত্ব আমার সৌরভ ইয়ামিনের কাছে আজীবন থাকবে। ধ্রুব ওভাবেই তাকিয়ে রইল সৌরভের দিকে। ওর মনে পড়ে যাচ্ছে একদিন ধ্রুবর বার্থডের সময় যখন ওর মা জীবিত ছিল, ঠিক তখনও সৌরভ মাইক হাতে ওভাবেই সবার সামনে বলেছিলেন, আমি সৌরভ আমিন, আমার স্ত্রীর দেওয়া বেস্ট গিফট পেয়ে গর্বিত। সৌরভের কথাতে সেদিন ওর বার্থডেতে তামাশা করা লোকদের মুখ বন্ধ হয়েছিল। ধ্রুবর ধীরে ধীরে মনে পড়ে যাচ্ছে ওর মা বেঁচে থাকাকালীন ওদের ফ্যামিলির কিছু সুন্দর মুহূর্ত। অদিতি ধ্রুবর কাঁপতে থাকা হাত চেপে ধরল আড়ালে। ওড়নার নিচে সঙ্গে সঙ্গে ঢোকটুকু গিলে ধ্রুব মাথা নামিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। অদিতি ওসবও নজরে রাখে। সৌরভ ইয়ামিন কথা থামাতেই সবাই করতালি দিয়ে উঠল। একে একে রিসেপশন থেকে সবাই বিদায় নিয়ে চলে গেলেন। তোফাজ্জল হায়াত তখন এসে দাঁড়ালেন বর বউয়ের সামনে। সৌরভের দিকে চেয়ে বললেন, রাত অনেক হয়েছে, গাড়ি অপেক্ষা করছে। অদিতি ধ্রুবকে আজ নিয়ে যাই। অস্থিরতায় ভুগতে থাকা ধ্রুবর এতক্ষণে টনক নড়ল। পাশ থেকে ফাহিমাও বললেন, হ্যাঁ ভাই, বিয়ে হয়ে গেল, এখন অবধি ওরা আমাদের বাড়ি যায়নি। ওরা ঘুরে আসুক আমাদের বাড়ি থেকে, আমাদেরও তো চেনা জানা আছে, ওরা ধ্রুবর সঙ্গে পরিচিত হতে চায়। অদিতির সঙ্গে সঙ্গে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব চোখের ইশারায় বারবার মানা করছে অদিতিকে। অদিতি কি বলবে, পড়েছেও এক মহাফ্যাসাদে।
এত বড় বড় লোকের সামনে এখন অদিতি কি করে বলবে সে তার স্বামীর ঘরে থাকতে চায়? সৌরভও সায় দিয়ে বললেন, ঠিক আছে, নিয়ে যাও তোমরা আমাদের বাড়িতে। আজ রাত থেকে ওদের ব্যাগ প্যাক করে তোমরা বেরিয়ে পড়ো কাল সকাল সকাল। কি বলো ধ্রুব? তোফাজ্জলও বিনয়ের সঙ্গে বললেন, রাতে থাকা যাবে না সৌরভ, বেরোলে এখনই বেরোবো, বোঝোই তো অনেকটা দূরের পথ। সৌরভ তবুও অনেক জোর করলেন, কিন্তু তোফাজ্জলের ওই এক কথায় ধ্রুব এবার এসব টানা হেঁচড়া আর নিতে না পেরে সবার সামনে বলে ফেলল, আপনারা থাকুন, আজ অদিতি কয়েকদিন পর যাবে। ওর ক্লাস মিস হচ্ছে অনেক দিন ধরে, তেমন আমারও। আমার ফাইনাল এক্সাম সামনে, অদিতির এক্সাম কাছেই, তো কয়েকদিন পর আমরা থেকে আসবো। রাইট অদিতি? অদিতির দিকে তাকাতে অদিতি চোখ বড় বড় করে তাকালো, একবার বাবার দিকে তো আরেকবার ধ্রুবর দিকে। পরপর ধ্রুবর মতো নির্লজ্জ নয় বলেই কিছু না বলে চুপ করে মাথা নামিয়ে রাখলো। ধ্রুবর হয়তো বা এটা পছন্দ হলো না। ও তীক্ষ্ণ চোখে অদিতিকে দেখলো, চোখের ইশারায় ওকে শাসাতে অদিতি ঠোঁট উল্টে তাকালো। এখানে ওরই বা কি করার আছে? ওর সঙ্গে কেন অযথা রাগটা দেখাচ্ছে ধ্রুব? ফাহিমা মেয়ের দিকে তাকালেন, বড় বউয়ের চোখে ইশারায় চলা কথাবার্তা হয়তোবা উনি বুঝলেন। মৃদু হাসলেন, স্বামীর দিকে চেয়ে বললেন, থাক না, ওরা কদিন পর আসুক বাড়িতে। অদিতি এমনিতেও অনেক পড়ার ক্ষতি হয়েছে, ধ্রুব নিয়ে আসবে তো বলেছে কদিন পর। তোফাজ্জল শুরুতে মানলেন না। গ্রামের সবাই ওনার মেয়ে জামাইয়ের সঙ্গে পরিচিত হতে চায়, সবাই দেখতে চাইছে, কিন্তু ফাহিমার বারবার বললাতে উনি শেষ অবধি রাজি হলেন। আজ আকাশ জুড়ে ভীষণ বৃষ্টি, কিছুক্ষণ আগে শিলাবৃষ্টি হলো, এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কেন যেন অদিতির কদিন হয়েছে শরীর ভীষণ দুর্বল, সারাক্ষণ একটা আলসেমি একঘেয়েমি তা শরীরে লেগেই থাকে। ইদানিং রান্নাঘরের মশলার গন্ধ অবধি সহ্য করতেও পারে না ও। তাই তৃণা ওকে এখন আর রান্না করতে দেন না। তৃণা কয়েকবার বলেছে কিট দিয়ে টেস্ট করতে, অদিতি সেটা করেনি। ও পিল নেয় প্রতিবার, এসব হবার চান্স নেই। তাছাড়া ধ্রুবরও ইচ্ছা নেই এখন বেবি নেওয়া। ও অদিতিকে রাজি করিয়েছে, ওরা কয়েক বছর পর বেবি নিবে। অদিতি নিজেও রাজি ছিল, কিন্তু এখন এসব সিমটম অদিতি নিজের কাছেও সুবিধার ঠেকছে না। পর মুহূর্তে মাথা ঝাড়া দেয় অদিতি। হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা, হয়তো বা অদিতি একটু বেশিই ভাবছে। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে চেয়েছিল অদিতি। হঠাৎ পেছন থেকে দুটো শক্তপোক্ত হাত ওকে আঁকড়ে ধরতে চমকে ওঠে অদিতি। সামনের দিকে ঝুঁকে পড়তেই অনুভব করে ঘাড়ে মৃদু মন্দ কোমল একটা স্পর্শ। ওর অপরপক্ষ তখন থেমে নেই, অস্থির তার স্পর্শ। একের পর এক আদুরে চুমুক ঘাড়ের একের পর এক ঝরঝরিয়ে পড়ছে, যেন স্ত্রীকে আবেশিত করতে চাইছে বড্ড আদুরে ভঙ্গিতে। অমন স্বামী স্ত্রী অনুভূতি ঘাড়ে অনুভব হতেই অদিতি শিহরণে ঘাড় সংকুচিত করে ফেলল। নিজেকে সহাস্যে স্বামীর তরে বিলিয়ে দিয়ে মৃদু হেসে জিজ্ঞাসা করল, খাবার গরম করে আনবো? ধ্রুব অদিতির ঘাড়ে নাক ঘষতে ঘষতে ব্যস্ততা নিয়ে জবাব দিল, খেয়ে এসেছি। অদিতি শুনল। আকাশ দেখে তাড়াহুড়ো করে বলল, বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগবে, রুমে চলুন। ধ্রুব এটা বলা মাত্রই দুই হাতে পেঁচিয়ে নিল অদিতির কোমর থেকে পেট অবধি। বাহিরে মৃদুমন্দ বাতাস বইছিল। বাহিরের এমন শান্ত ঠান্ডা পরিবেশ ধ্রুব হঠাৎ করে হয়ে উঠল চূড়ান্ত অশান্ত অস্থির। ও অস্থির ভঙ্গিতে অদিতিকে পাজাকুলে তুলে নিতে চমকে উঠল। অদিতি ধ্রুবর গলা আতঙ্কিত ভঙ্গিতে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল, আল্লাহ, পড়ে যাব আমি, নামান নামান। ধ্রুব ওকে নিয়ে বেডের দিকে যেতে যেতে অধৈর্য গলায় বলল, লাফালাফি কম করো, এসে গেছি। অদিতির সিল্কের ফিনফিনে শাড়ির আঁচল দুলছে, ধ্রুবর টি শার্টের কলার চেপে ধরে আছে। ওর মুখ তখনও ভয়ার্ত, আপাতত লজ্জার অনুভূতির ওর মধ্যে স্থানটুকুও পাচ্ছে না। ধ্রুব আলগোছে ওকে বেডে শুইয়ে দিতে অদিতি এবার আইঠাই করে উঠে বলল, আপনি এতটা পাগল কেন? আপনার অধৈর্য ব্যবহার আমায় শুরু থেকে জানাচ্ছে। ধ্রুব শান্ত চোখে অদিতির উপর সমস্ত ভর ছেড়ে দিয়ে ঠান্ডা গলায় বলল, আমি জ্বালাচ্ছি তোমাকে? আই এম ইরিটেটিং ইউ? অদিতি ওই ঠান্ডা গলা শুনে কিছুটা নিভে এলো। এখন কিছু হলে এই ছেলের মাথা গরম করলে রাতটুকু তো রেগে পার করবে, কালকে থেকে ওকে ঘরেই পাওয়া যাবে না। অদিতি বুদ্ধিমতী মেয়ে, ও দ্রুত ধ্রুবর গলা জড়িয়ে ধরে বলল, না, আমি সেটা বলিনি, একদমই না। আমি বলছিলাম। ধ্রুব হঠাৎ ওর কথার মধ্যে অদিতির ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে ওকে থামিয়ে দিল। আচমকা আক্রমণে বড় বড় চোখে তাকালো অদিতি। ধ্রুব মিটিমিটি হেসে দুষ্টু ইঙ্গিত দিয়ে বলল, আজ রাতে আরও জ্বালাবো, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবো টোটালি। মেসেজ ধরবই আমিন, রেডি ফর দিস মাস টর্চার। বলেই ধ্রুব অদিতির ঠোঁটে আঙ্গুল চেপে রাখা অবস্থায় ওই দুই আঙ্গুলের উপরে চুমু খেলো শক্ত ভঙ্গিতে। চমকে উঠল অদিতি, লজ্জায় শিওরে উঠে অন্য পাশে মুখটা ঘুরিয়ে মৃদু গলায় বলল, লাইটটা নেবেন প্লিজ।
ধ্রুব শাড়ির আঁচলে হাত রেখেছিল, সবে হাতটা সরিয়ে তাকালো, ভ্রু কুচকে বলল, কেন? অন্ধকার হয়ে যাবে? আমি কিছু দেখবো না? অদিতি লজ্জায় বোধহয় মরেই যাবে। ও আবারও বলল, দোহাই আপনার প্লিজ। এভাবে থাকবে লাইট। ডোন্ট ডিস্টার্ব মি ইন রোমান্স অদিতি। ধ্রুব শুনল না, বরং অদিতির ঘাড়ে মুখ গুজার জন্য মুখটা এগিয়ে আনতে হুট করে অদিতির পাশ থেকে ভাঁজ করে রাখা একটা ওড়না টেনে ধ্রুবর চোখ বাঁধা শুরু করলো। বাচ্চাময় এসব আচরণে থমকে গিয়ে হতভম্ব হয়ে গেল ধ্রুব। হোয়াট দ্য, কি করছো এসব? অদিতি ধ্রুবর চোখ বাঁধতে বাঁধতে লাজুক গলায় জবাব দিল। অবাধ্য ধ্রুবকে বাধ্য করছি নিজের। ধ্রুব অধৈর্য, জোর করে ওড়না চোখ থেকে সরাতে চাইলে অদিতি জোর খাটালো, বলল, খুলবেন না এটা, সবসময় নিজের মর্জি মতো চলেন। আমি এখন বউ, আপনার গার্লফ্রেন্ড নই। তাই আজ থেকে বউ যা বলবে হাজবেন্ডকে তাই মানতে হবে। ধ্রুব উঠে বসলো, অদিতিও উঠে বসলো সাথে সাথে। ধ্রুব ব্যস্ত ভঙ্গিতে অদিতির কোমর চোখ বাঁধা রাখা অবস্থায় চেপে ধরে নিজের দিকে টেনে বলল, রোমাঞ্চের সময় তোমার মজি মতো চললে আমার ভুকে মরতে হবে। আমি শুনেছি না, এইসব তোমার ফালতু এক্সকিউজ। তুমি ওনার চোখ থেকে খুলবে না আমি স্টেপ নেব। অদিতি ভ্রু কুচকে তাকালো, বলল, কি স্টেপ? ধ্রুব রহস্য হাসলো, ঠোঁট টিপে দুষ্টু হেসে বলল। যেন তুমি চেঁচে এসে আমাকে সিরিয়াস করায়। অদিতি মহালজ্জায় পড়ে গেল, অস্ফুটে বলল, আমার প্রয়োজন নেই ওসবের। সত্যি নেই? শিওর? ধ্রুব চোখ বাঁধা অবস্থায় ভ্রু বাঁকালো, মুখে মিটিমিটি হাসি। ও চোখ বাঁধা অবস্থাতেই জানে অদিতি নজর লুকাচ্ছে নিজের। অদিতি জবাব দিল না, লজ্জায় উঠে চলে যাবে সেই সময় ধ্রুবর হাত এক হাতে চেপে ধরল। অদিতি বাধা পেয়ে পেছন ফিরে তাকাতেই দেখে অপর হাতে ধ্রুব দ্রুত গায়ের টি শার্ট একটানে খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়েছে। অদিতি চমকে উঠে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ধ্রুবর নগ্ন বুকের দিকে। ধ্রুব পেটানো বুকটা বরাবরই অদিতির দুর্বলতা। অমন ম্যানলি মাসল বডি দেখা মাত্রই অদিতি কেন জানি ইদানিং হুঁশ থাকে না। আর ধ্রুব এই দুর্বলতায় কাজে লাগিয়েছে। কত খারাপ এই ছেলে। অদিতি চোখ বন্ধ করে ফেলল, সে দেখবে না ওসব অশ্লীল দৃশ্য। ও এক প্রকার হাঁসফাঁস করে উঠে বলল, আপনি এত চতুর, সব অকাজে আপনার বুদ্ধি বেশি চলে কেন? ধ্রুব ওর চেপে ধরা অদিতির হাতটা টেনে নিল হঠাৎ। অদিতিও আচমকা টানে ঝাঁপিয়ে পড়ল ধ্রুবর নগ্ন বুকের উপর। ওর চুল ঝরে পড়ল ধ্রুবর নগ্ন বুকের উপর। দুহাত ধ্রুবর বুকে রাখতেই ধ্রুব চোখ বাঁধা অবস্থায় অদিতির থুতনি চেপে ওর স্নিগ্ধ মুখটুকু আঙ্গুল দিয়ে উঁচু করে ধরল নিজের দিকে। অদিতির বুক ঢিপ ঢিপ করছিল ভীষণ। ধ্রুব চোখ বাঁধা ওড়না দিয়ে, অথচ ওই চোখ বাঁধা অবস্থাতে ধ্রুবকে কি অসম্ভব হ্যান্ডসাম লাগছিল। অদিতি চেয়েই রইল, চোখটাও আর ফেলা হলো না। ধ্রুব খুবই চালাক তো, সে বুঝে কাজ হয়ে গেছে। ও তাই হাসকি স্বরে লো ভয়েসে বলল, ম্যাডাম, হার্টবিট কেন বাড়ছে আপনার? আর এই বুকে না? ধ্রুব অদিতিকে টিস করছে ইচ্ছে করে। অদিতি এসব শুনল না, চেয়েই রইল ধ্রুবর দিকে, ওর নগ্ন বুকের দিকেও। একসময় ধ্রুব যখন অদিতির মেয়েলি বাঁকানো কোমরের কাজটায় আঙ্গুল চালালো, ধীর হাতে অদিতি নিজের হুঁশো খোয়ালো, তখন ও আলগোছে মাথাটা নামিয়ে ধ্রুবর নগ্ন বুকে কোমলভাবে চুমু খেলো, ঠিক বুকের বাঁ পাশটায়। ধ্রুব আবেশে চোখ বুজে আরো শক্তভাবে চেপে ধরল অদিতির কোমর, টেনে আনলো আরো নিজের দিকে। ধ্রুব কিছু বলার আগেই আলগোছে অদিতি মুখ তুলে ধ্রুবর দিকে স্থির চেয়ে রইল। দুজনের মধ্যে কেউই কথা বলেনি, অথচ চোখে চোখে যেন হয়ে গেল হাজারো কথা, হাজারো আদর মায়ের বাক্য। অদিতি আস্তে করে ধ্রুবর গালে হাত বুলাতে বুলাতে চোখ থেকে ধীর হাতে ওড়না খুলে দিল। ধ্রুব চোখ খুলে স্থির চেয়ে রইল অদিতির দিকে। অদিতি ঢোক গিলল। ধ্রুব আর কিছু বলল না, হয়তো বলা লাগলো না। ও আলগোছে মুখটা ঝুঁকে এনে চুমু বসালো অদিতির ঠোঁটে। ভেসে গেল আবারও ওরা দুজন। অদিতি ধ্রুবর চুলের পিছনটায় আঙ্গুল চালালো, মুষ্টিতে চেপে ধরল ঝাঁকড়া চুলের একাংশ। মাত্র কয়েক সেকেন্ড পার হয়েছে সবে, অদিতি হঠাৎ দুহাতে ঠেলে দিল ধ্রুবকে। ধ্রুব ধাক্কা খেয়ে আচমকা পিছিয়ে আহাম্মক ভঙ্গিতে তাকালো অদিতির দিকে। আজ অবধি অদিতি ধ্রুবকে দরকার ছাড়া বাধা দেয়নি দুজনের ভালোবাসাবাসির সময়। আজকের এই ধাক্কাটা ঠিকঠাক হজম হলো না ধ্রুবর। ধ্রুব কিছু বলার আগেই অদিতি দৌড়াতে দৌড়াতে ওয়াশরুমে ঢুকে হড়হড়িয়ে বমি করে বসলো। বমির আওয়াজ পেতে ধ্রুব নিজেকে সামলে দ্রুত ওয়াশরুমে এসে অদিতিকে ধরল দুহাতে। অদিতি বমি করছে, ধ্রুব চুল গুছিয়ে এক হাতে আজলায় পানি নিয়ে ওর মাথায় পানি দিচ্ছে বারবার। যে ধ্রুব অন্যের বমি দেখা মাত্র নিজেও বমি করে বসতো, সে এখন কতটা যত্নে অদিতিকে সামলে নিচ্ছে। অদিতি বমি করা শেষ হলে ধ্রুব ওর চোখে মুখে পানি ছিটিয়ে মুখ ধুয়ে দিল। অদিতি ক্লান্ত ভঙ্গিতে ধ্রুবর বুকে মাথাটা হেলিয়ে দিল, সঙ্গে স্বামীর গায়ে ছেড়ে দিল নিজের সমস্ত ভারটুকু। ধ্রুব অদিতিকে সঙ্গে সঙ্গে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে শোয়ালো, গ্লাস থেকে পানি নিয়ে খাওয়ালো। ধ্রুবর এক একটা আচরণ অস্থির, অশান্ত। পানি গ্লাসে ঢালার সময় কয়েক ফোঁটা পানি টেবিলেও ফেলে দিয়েছে তাড়াহুড়োতে। অদিতি পানি খেয়ে শান্তি হয়েছে একটু। ধ্রুব ওর এলোমেলো ভিজে চুল গুছিয়ে দিয়ে অস্থির গলায় বলল,
এই অদিতি, আজকে বাইরে কিছু খেয়েছিলে? অদিতি শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে ক্লান্ত গলায় বলল। ধ্রুব কালকে আমাকে গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যাবেন একটু? ধ্রুব অবাক হলো, বলল। পেটের সমস্যা তাহলে গাইনি ডাক্তার কেন? অদিতি এবার ধ্রুবর হাতটা চেপে ধরল কিছুটা ভয়ে। ধ্রুব ওর দিকে চেয়ে রয়েছে। অদিতি ধ্রুবর চোখে চোখ রেখে অস্ফুটে বলল। ধ্রুব, আমি একটা ভুল করে ফেলেছি। ধ্রুব এখনো বুঝছে না কি কথা বলছে অদিতি। ও অদিতিকে শান্ত করতে দুজনের হাতের উপর হাত রাখলো। নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো। কি ভুল? বাইরে ফুচকা খেয়েছো? বারবার বলছি আমি এগুলো খেয়েও না, আনহাইজেনিক এগুলো। ধ্রুব আবারও রেগে যাচ্ছে। অদিতি ওকে থামিয়ে দিয়ে আচমকা ঢোক গিলে বলে উঠল। আমি ওই দিন ভুলে পিল নেইনি। হোয়াট? ধ্রুব চূড়ান্ত হতভম্ব হয়ে গেল। অদিতি ওর এমন চেঁচানোতে ভয়ে সেটিয়ে গেল বিছানার সঙ্গে। ধ্রুব চোখ বড় বড় করে ফেলেছে, অস্থির হয়ে বলে যায়। তার মানে এসব বোমস্টিং, এসব ওইটার সিমটম? অদিতি ভয়ে ভয়ে মাথা নাড়ালো। মনে হয়। ধ্রুব থামলো, উঠে দাঁড়ালো অদিতির পাশ থেকে। অস্থিরভাবে পায়চারি করলো রুম জুড়ে। তারপর আবারও এসে অদিতির পাশে দাঁড়িয়ে চিন্তিত গলায় জিজ্ঞাসা করলো। অদিতি, তোমার লাস্ট পিরিয়ড কবে হয়েছিল? অদিতি অন্য সময় হলে লজ্জায় শেষ হয়ে যেত এই প্রশ্নে। আজ ধ্রুবর অমন অস্থির এক একটা আচরণ দেখে লজ্জা হলো না, বরং মনে ভয় এলো। ও নিচু গলায় উত্তর দিল। আনুমানিক 2 মাস পেরিয়ে গেছে। ধ্রুব হা করে অদিতির দিকে চেয়ে রইল, পরপর মুখটা কালো করে বলল। আমি তোমাকে সাবধান করেছিলাম অদিতি, এখন কেন এসব? একটু খেয়াল রাখতে পারতে এসব। অদিতি ধ্রুবর হাত চাপলো, কাঁদো কাঁদো হয়ে পড়ল। সরি, আমি ওই দিন ব্যস্ততায় ভুলে গেছি। আপনি এমন আচরণ করছেন কেন? ধ্রুব বাচ্চা তো আল্লাহর রহমত। ধ্রুব অদিতির চেপে রাখা হাতটা নিজের অপর হাতে চাপলো, বলল। সমস্যা আমার এটাতে না অদিতি, তোমার পড়াশোনা বাকি, আমার নিজের ল্যাব এখনও গোছায়নি। বাচ্চার ল্যাব কীভাবে গোছাবো আমরা? আমি ভালো প্যারেন্টিং ল্যাব চাচ্ছি অদিতি। আমার মনে হয় না তুমি আমি কেউ এসবের জন্য প্রস্তুত। ধ্রুবর চিন্তা দেখে অদিতি সাথে সাথে বলল। আমরা পারবো। আর বাসায় এত মানুষ, ওরা খেয়াল রাখবে না? টেনশন কেন নিচ্ছেন ধ্রুব? ধ্রুব নীরব থাকলো এ প্রশ্নেও। আলগোছে অদিতির হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে কিছুক্ষণ আগে ছুঁড়ে ফেলা টি শার্ট গায়ে জড়াতে জড়াতে বলল। রেডি হও, ডক্টরের কাছে যাব। ইয়ামিন বাড়িতে এক প্রকার হইচই লেগে গেছে। ওই বাড়ির সবচেয়ে বাদর বখাটে চূড়ান্ত শৃঙ্খল ছেলেটা নাকি বাবা হবে। ইলেকশনের ব্যস্ততায় যে সৌরভকে আজকাল বাড়িতেই দেখা যায় না, সেও খবরটা পাওয়া মাত্রই ছুটে এসেছেন ইয়ামিন বাড়িতে। অদিতির গ্রামের বাড়িতেও খবর দেওয়া হয়েছে, ওনারাও তৈরি হয়ে গাড়িতে চড়েছেন ঢাকা আসবেন বলে। অদিতির চোখে মুখে লাজুক আভা ঠিকরে বেরোচ্ছে, খুশিতে কাঁপছে এক প্রকার। তবে এত হাসি এত খুশির মধ্যেও একজনের মনে কিছু একটা বৈরী অনুভূতি চলছে। এত সব সাজ রবেও সোফার এক কোণে পড়ে আছে চুপচাপ। বারবার ওর চোখ চলে যাচ্ছে অদিতির শাড়িতে ঢেকে রাখা পেটের দিকে। ওইখানে ওই নরম চামড়ার অনেকটা ভেতরে ধ্রুবর বাচ্চা আছে। ধ্রুব যার বাবা হবে, ধ্রুবকে যে বাবা বলে ডাকবে পুরোটা জীবন। ধ্রুব যতবার ওদিকে অদিতির পেটের দিকে তাকাচ্ছে ততবার বড্ড পিপাসায় বুকটা হু হু করে উঠছে। আজ নিজেকে যতটা অস্থির লাগছে, এক জীবনে ধ্রুবর এতটাও অস্থিরতা অনুভব হয়নি। ধ্রুব অদিতির পেটের থেকে চোখ সরিয়ে আবারও মেঝের দিকে নিশ্চুপে চেয়ে রইল। অদিতি এতক্ষণ মেহমানদের আনা মিষ্টি, সৌরভের আনা মিষ্টি খেতে খেতে এখন একটু শান্তিতে বসেছে সোফাতে। তৃণা সাথে সাথে পরিচিত নিউট্রিশনিস্টের কাছ থেকে ডায়েট চার্ট এনে অদিতির হাতে ধরিয়ে দিয়েছেন। অদিতি সেটাই পড়ে যাচ্ছে এখন। তৃণাও পাশ থেকে বুঝিয়ে দিচ্ছেন চার্টটা। সবাই যখন অদিতিকে নিয়ে ব্যস্ত, সৌরভ ছেলেকে দেখেন। ধ্রুব চুপ করে অন্য ধ্যানে মগ্ন। সবার এত হইচই, এত আনন্দের ঝলকানি ওকে একটুও ছুতে পারছে না যেমন। সৌরভ চিন্তিত হন, ছেলে কি খুশি না? সারা জীবন নিঃসঙ্গতার যন্ত্রণায় ধীরে ধীরে পুড়েছে ধ্রুব। ও হয়তোবা কখনোই কাউকে বলবে না নিজের ভেতরের কথাগুলো। ওর মা বেঁচে থাকলে ধ্রুব হয়তো তাকে সব বলতো। আজ সৌরভ শুনতে চান ওসব কথা, যা ধ্রুব বলতে চায়, সবটুকু কথা শুনতে চান। ধ্রুব বাবা হিসেবে হয়তোবা নিজেকে এখনো তৈরি ভাবতে পারছে না, তবুও সৌরভ জানেন ধ্রুব একজন চমৎকার বাবা হবে। সৌরভ এবার একটু কাশলেন, আর্দ্র কণ্ঠে ডাকলেন ছেলেকে। ধ্রুব। ধ্রুব অন্যমনস্ক ছিল, সৌরভ তাই আবারও ডাকেন। ধ্রুব। ধ্রুব আচমকা ডাকে হুঁশে ফিরে যেমন। ও হ্যাঁ, বলো। আমার রুমে সেদিনের ফাইলটা নিয়ে এসো, কথা আছে তোমার সঙ্গে। ধ্রুব মাথা নাড়ালো, উঠে চলে যায় পাশের লাইব্রেরি রুমে। আজকাল ধ্রুব কাজ বুঝে নিচ্ছে সৌরভের থেকে। সৌরভের যে কটা ফ্যাক্টরি আছে ওসবের ওকালতি ঝামেলা মিটে গেলে সৌরভ ওসবের দায়িত্ব একমাত্র ছেলে ধ্রুবকে হ্যান্ড ওভার করবেন।
ধ্রুব চলে যেতে সৌরভ চেয়ার ছেড়ে উঠে অদিতির পাশে এসে দাঁড়ান। অদিতি ওনাকে দেখে মাথা তুলে ওনার দিকে তাকায়। সৌরভ ওর মাথায় আলতো হাত রাখতেই অদিতি হালকা হাসে। সৌরভ মৃদু হেসে বড্ড যত্ন কণ্ঠে ঢেলে বললেন, আমি জানি না তুমি ছেলে দিবে না কি মেয়ে, একটা সুস্থ বাচ্চার আশা তো আমি রাখি। নিজের খেয়াল রেখো, সঙ্গে আমার গাধাটারও। প্রথম বাপ হচ্ছে, মেবি হি ইজ ফিলিং লিড বিট সৌরভ স্বাভাবিক নার্ভাস। গলায় বললেন। অদিতির চোখ জুড়িয়ে গেল একজন বাবার কথা শুনে। ওর চোখ দুটো টলমলিয়ে ওঠে ও মাথা নাড়ালো আস্তে করে। সৌরভ হালকা হেসে চলে গেলেন নিজের রুমে। ধ্রুব ফাইল নিয়ে এসেছে বাবার পাশে। সৌরভের দিকে ফাইল এগোতেই সৌরভ মাথা তুলে তাকালেন, বললেন, ফাইলের জন্য ডাকিনি আমি তোমাকে। ধ্রুব ফাইল হাতে ভ্রু কুচকালো। সৌরভ নিজের পাশটা বসার জন্য দেখিয়ে বললেন। বসো, বলছি সব। ধ্রুব চুপচাপ বসলো, ওর নিঃশ্বাস ভারী। বুকের ভিতর চাপা একটা অস্থিরতা হাত পা টনটন করে রেখেছে। প্রথমবার বাবা হচ্ছে ও। ধ্রুব ঠিক বুঝতে পারছে না এটা ওর জন্য আনন্দের নাকি আতঙ্কের খবর। অদিতির আলট্রা রিপোর্ট দেখে যখন ডক্টর বলেছে ইউর ওয়াইফ ইজ প্রেগন্যান্ট উইথ 2 month ফিটাস, ধ্রুব তখন হতভম্ব হয়ে তাকিয়েছিল ওনার দিকে। অদিতির চোখে অশ্রু জমে ও ধ্রুবর হাতটা তখন চেপে রেখেছিল। ধ্রুব অনুভব করেছে অদিতির হাতও কেঁপেছে, ঠিক যেমন কেঁপেছে স্বয়ং ধ্রুবর হাতটুকু। ধ্রুব তখন কিছু বলতে পারেনি, শুধু অনুভব করেছে এই এতদিন, এত বছর বুকের এক কোণে যে খালি অংশ ছিল, শূন্য অংশ ছিল, সেটা হঠাৎ একদম আচমকা ভরে গেছে। বুকটার আগের ন্যায় উত্তপ্ত মনে হচ্ছিল না। শান্তি শান্তি অনুভূতি ঘিরে ধরেছিল ওকে। তখনও স্বাভাবিক আচরণ করলেও ধীরে ধীরে ওর ভেতরের কনফিডেন্ট কমে যাচ্ছে। বারবার মনে হচ্ছে ও কি সত্যি বাবা হওয়ার জন্যে তৈরি? ওর মধ্যে ভালো গুণই নেই? ওর বাচ্চা কি শিখবে ওর থেকে? সিগারেট খাওয়ার, কোকের বোতল খালি করা, এটুকু? বাচ্চাকে যদি ভালোভাবে মানুষ করতে না পারে, ভবিষ্যতে যদি ওদের বাচ্চা ওকে বলে হোয়াট আর রাবিশ বাবা ইউ আর, কি করবে তখন ধ্রুব? একটা শিশুর দায়িত্ব সামলাতেই পারবে না, অসম্ভব। একটা নিষ্পাপ মুখ ওর দিকে চেয়ে থাকবে, নির্ভরশীল, নিরাপত্তাহীন। ধ্রুব কি সেই নিরাপত্তার দেয়াল হয়ে দাঁড়াতে পারবে? আর যদি ওর বাচ্চা ওকেই সেই ব্যবহার দেয় যেটুকু দিয়েছে পুরোটা জীবন ওর বাবাকে, সইতে পারবেও? অন্যমনস্ক ধ্রুবর পিঠে হাত রাখেন সৌরভ। ধ্রুব, ধ্রুব মুখ তুলে তাকালো। ওর চোখ অন্যরকম লাগছিল। সৌরভ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলেন ছেলের দিকে, তারপর আস্তে করে বললেন। নার্ভাস? ধ্রুব উত্তর করল না, শুধু নিশ্চুপে মুখটা পায়ের পাতার দিকে নামিয়ে রাখলো। সৌরভ আলতো করে ওর পিঠে হাত রাখলেন, বললেন, ইটস ওকে ধ্রুব, বাবা হওয়াটা ব্লেসিং। প্রথমবার যখন জানলাম আমি বাবা হচ্ছি, আমিও এরকমই ছিলাম। হাত পা ঠান্ডা হয়ে গেছিল, কেমন যেন অসহায় লাগছিল। মনে হচ্ছিল আমি পারবো না, আমি তো নিজের জীবনই সামলাতে পারি না, সন্তানের জীবন সামলাবো কিভাবে? ধ্রুব আস্তে করে বলা শুরু করলো তখন। আমি জানি না আমি বাবা হওয়ার যোগ্য কিনা, ভয় হচ্ছে আমার। সৌরভ মৃদু হাসলেন। যোগ্যতা দিয়ে বাবা হওয়া যায় না ধ্রুব। বাবা হওয়া মানে নিখুঁত হওয়া নয়। এই পৃথিবীর সব বাবারাই নিখুঁত নয়। তবে আই নো ইউ উইল গিভ ইউর বেস্ট, রাইট? ধ্রুব চুপ করে বসে রইল তখনও। সৌরভ ওর কাঁধে হাত রেখে বসে রইলেন কিছুক্ষণ। নীরবতা ভেঙে সৌরভই কথা বলেন। অতিথি কিন্তু তোমার অপেক্ষায় আছে। শি নিডস ইউ দিস মোস্ট। ধ্রুবর চোখে ভেসে ওঠে অদিতির খুশি খুশি মায়াবী চেহারাটুকু। কতটা খুশি ছিল ও বাচ্চার কথা শুনে। ধ্রুবর টনক নড়ে তখন। অদিতির ফিলিংসকে অপমান করে বসেছে ধ্রুব। ধ্রুব হুঁশে ফিরেছে, যেমন দ্রুত উঠে দাঁড়ায় বিছানা থেকে। এলোমেলো দৃষ্টি ফেলে বলতে থাকে, আই আই মাস্ট গো, বাই। বলে এক দৌড়ে বেরিয়ে গেল সৌরভের রুম থেকে। সৌরভ চেয়ারে বসে হাসছেন তখন। আসলেই গাধা একটা। অদিতি ঘরে বসে আছে, ওর হাত পেটের উপরে চেপে ধরা, হাতে আলট্রা রিপোর্ট চলছে তখন। অদিতির বুকের মধ্যে চাপা কাঁপুনি। ধ্রুব বাবা হচ্ছে জানার পর ধ্রুব কেমন বদলে গেছে না? অদিতির মনে তো তাই হচ্ছে। অদ্ভুত আচরণ করছে আসার পর থেকে। ও কি খুশি? পরপর অদিতি নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলো ধ্রুব এমন নয়, ও নিশ্চয়ই খুশি। ধ্রুব কখনোই ওকে কষ্ট দেবে না। ধ্রুব হয়তোবা শকে আছে, বলে না অধিক সুখে পাথর। অদিতি খিলখিল করে হেসে ওঠে, পেটে হাত বুলিয়ে কথা বলে, তোমার বাবাটা আসলেই পাগল। তুমি আসার পর যদি আল্লাহ তাকে বুঝ দেন একটু। অদিতি হাসছে আর কথা বলছে পেটেরটার সঙ্গে। হঠাৎ দরজায় শব্দ হলো। অদিতি মাথা তুলে তাকালো। ধ্রুব তখন রুমে ঢুকছে। ও ঢুকেই দরজা আটকে ছিটকিনি লাগিয়ে দিল। অদিতি উঠে দাঁড়ালো, মুখটা বেজার করে বলল, এত দেরি কেন? আর একটু দেরি হলে আমি ঘুমিয়ে যেতাম। অদিতির ফুলো ফুলো গালটা ধ্রুবকে আরও টানে যেমন।
ধ্রুব তখনও দরজার সামনে দাঁড়িয়ে, অদিতি ওর দিকে চেয়ে আছে। ধ্রুবর চোখ অদিতির পেটের দিকে, ঠোঁট শক্ত হয়ে চেপে রেখেছে। ধ্রুবকে চুপ দেখে অদিতি ডাকে আবারও। ধ্রুব, তারপর কি হয়েছে? ধ্রুব হঠাৎ এক দৌড়ে এগিয়ে এসে ওর গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। অদিতি হতভম্ব হয়ে গেল। ধ্রুবর বুকের ভেতর মুখ গুজে ওর কাঁধে বড় বড় নিঃশ্বাস ফেলছে ধ্রুব। অদিতি চূড়ান্ত অবাক। ধ্রুব, অদিতি টের পেল ওর ঘাড় ফোঁটা ফোঁটা পানির স্পর্শ। অদিতি আরো অবাক। ধ্রুব কাঁদছেন আপনি? ধ্রুব কিছু বলল না, হাতের বাঁধন আরো শক্ত করে ওকে ধরে থাকলো। অমন শক্ত স্পর্শ অদিতি ব্যথায় গুঙিয়ে উঠতে ধ্রুব ভাঙা ভাঙা গলায় বলতে থাকে, আই এম সরি অদিতি, আমি বেবিটা নিয়ে খুশি, ট্রাস্ট মি। আমি আসলে খুব কনফিউজ ছিলাম। অদিতি ধ্রুবর পিঠে হাত রাখলো। ধ্রুব মাথা তুলে অদিতির চোখের দিকে তাকালো। ভেজা চোখ, ওর মুখটা লালচে হয়ে আছে। নাক টেনে আবারও অদিতির হাত টেনে ওকে নিজের সঙ্গে মিশিয়ে ধরে রাখলো। ধ্রুব অপরাধীর ন্যায় মাথাটা নিচু করে কাপা কণ্ঠে বলতে থাকে, আমি চাইনি আমার বাচ্চা আমাকে অপরাধী ভাবুক। আমি চাইনি আমার মতো কিছু হোক ও লাইফে। আমি ভেবেছিলাম যদি আমি বাবা না হই, যদিও আমাকে ঘৃণা করে। অদিতি ধ্রুবর গালে হাত রাখলো। ধ্রুবর ঠোঁট কাঁপছে তখনও। অদিতি ধীর গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।